রাত্রে কি লাইট জ্বালানো হয়? আচ্ছা, মেটাল দেওয়া হয়। জনায়ের সবচেয়ে বড় যে বাড়ি, সেই বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এবং ঠাকুরের অশেষ কৃপা প্রসাদ পাওয়ার সুযোগ পেয়েছি। তো রাজার বাড়ির রাজার ছেলে আজকে আমাদের দেখিয়ে দিলেন, আর এই মাকে দেখে মনে হচ্ছে এটা রাজবাড়ির পুজো বটেই। বাবার ঠাকুর দাদা শ্রী ভূতনাথ মুখোপাধ্যায়, এবং উনি যখন এই অপরাজিতা পূজার অঞ্জলি হাতে করে তুলেছিলেন তখন মা সেখানে উন্মাদিনী বেশে এসে তার হাত থেকে ফুল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। সেটা এই ঠাকুরদালানের ঘটনা। এখন কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়ে বলতে গেলে যে একাধারে যেরকম উনি ওনার একটা প্রশাসনিক দিক ছিল, ওনার একটা সামাজিক দিক ছিল, সেরকম উনি একজন সাধকও ছিলেন। এবং এই জায়গাতে যেখানে শ্মশান ভূমি ছিল, সেই শ্মশান ভূমিতে তিনি পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠিত করে এইখানে উনি সিদ্ধি লাভ করেন এবং দেবীকে দর্শন করেন। তিনি এইখানে দেবী পূজা শুরু করেন। শুরুতে দেখে আমাদের ভুল হতে পারে যে আমরা দক্ষিণেশ্বরে আছি না অন্য কোথাও। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের মন্দিরের বহু বছর আগে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। তখন খাওয়ালো, খেয়ে বললো মন হরণ হয়ে গেছে, সেই থেকে নাম হয়ে গেছে মনে হয়। গতবারের মতো এবারও আমরা চলেছি আর একটা জায়গা এক্সপ্লোর করতে। টুকুন বাবুদের পরামর্শে জনাই দেখি এখানে কি আছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো অবভিয়াসলি আপনারা প্ল্যান করতে পারেন একটু অন্যরকমভাবে দুর্গাপুজোটাকে উপভোগ করার জন্যে, একটা অন্যরকম ডেস্টিনেশন। তো প্রতিবারের ন্যায় এবারও আমরা বনেদি বাড়ির সন্ধানে আমরা এবারে আমাদের ডেস্টিনেশন হুগলি জেলার জনাইয়ে যাব আমরা। এটা মোটামুটি বারুইপুর থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটারের মতো, 2 ঘন্টা মতো টাইম লাগবে। হাইওয়ে এমন একটি জায়গা যেখানে আসলেই আমাদের সকলের মন ভালো হয়ে যায়। সামনে অসীম আকাশ, দুদিকে সবুজের সমারোহ, যেটা হুগলির বহু প্রাচীন গ্রাম, যার মাঝখান থেকে সরস্বতী নদী বয়ে গেছে। সেই সময় পর্তুগিজরা এখানে একটা ছোট বন্দরও তৈরি করেছিলেন। আমরা প্রায় 400 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাব এবং সেই সময়কার ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করব। প্রচুর জমিদার এবং দেওয়ানরা ওই গ্রামে বসবাস করতেন ওই সময়, ফলত তাদের প্রচুর প্রাসাদাবন বাড়িও আছে ছড়িয়ে ছিটিয়ে পুরো জনাই জুড়ে। আমরা সেসব খুঁজে দেখার চেষ্টা করব এবং তাদের ইতিহাস সম্বন্ধে জানব। চলুন সকলে মিলে আমরা ঘুরে দেখি হুগলির জনাইয়ের দুর্গাপুজো। জনায়ের বিখ্যাত উমা ভিলা রূপে বাজার বাড়ি দিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। হ্যাঁ, পুকুরটামে ডুবে ছিল। আমাদের জনাই সফর শুরু করব আমরা বিখ্যাত বাজার বাড়ি দিয়ে, যেটি উমা ভিলা নামে পরিচিত। এবার দুর্গাপুজো প্রায় 280 বছরের পুরনো। স্বর্গীয় উমাকান্ত মুখোপাধ্যায় এই বাড়ির প্রতিষ্ঠা করেন। উমাকান্ত সেই সময় লর্ড বেন্টিংয়ের সহকর্মী ছিলেন। উমা ভিলা বানানোর কিছুদিনের মধ্যেই উমাকান্তবাবু এখান থেকে বাজার পর্যন্ত প্রায় 99 বিঘা জমি কেনেন। তাই এই বাড়ির নাম বাজার বাড়ি নামে পরিচিত। তোমার নাম? আমার নাম অফজাল। আচ্ছা, তুমি কত নম্বর জেনারেশন? 10। আচ্ছা, কর্তা দিদাই ওনার আন্ডারে টাস্ক।
ওই যে তিনজনের তলায় আমরা দেখছি এই মূর্তি, ওরা তোমার কে হন? একদম একদম রাইট হ্যান্ড সাইডে যে আছে সে আমার কর্তা দাদু। আচ্ছা তারপর তার পাশে যে আছে সে হচ্ছে আমার মেজো কর্তা দাদু। আচ্ছা তার পাশে যে আছে সে হচ্ছে আমার বড় কর্তা। এরকম একটা আচ্ছা। তোমাদের কদিন ধরে অনুষ্ঠান হয়? আমাদের ধরুন প্রতিপদের পর তো 40 পর পড়ছে, ওটা হয় আমাদের 60 থেকে স্টার্ট হয়। তুমি হয় তুমিটা বিষয়। তোমাদের একটা আমরা বিশেষ জিনিস দেখছি, আলোগুলো সব এটা পুরো এটা কিন্তু রেয়ার, মানে তো ইলেকট্রিক তোমরা না এটা আচ্ছা। একদম অরিজিনাল। মানে রাত্রিবেলাতেও কি হয়? রাত্রিবেলাতে এটা রাত্রিবেলাতে এটা আরো সুন্দর লাগে। মানে হ্যারিকেন লাইট আছে কি? হ্যাঁ। আচ্ছা, ওগুলোই জ্বালানো হয়, আরো বেশি ভালো লাগে। তোমাদের কত বড় ফ্যামিলি? তোমাদের টোটাল কত ফ্যামিলি মেম্বার? কত? 100+। সব খাওয়া দাওয়া কি একই জায়গাতে হয় তোমাদের? এটা অনেক বড়, মানে আগে একটা সময় হতো এটা, এখন এটা বন্ধ হয়ে গেছে। আর এইটা আর এটা হচ্ছে আমি যেটা আপনাকে বলি, উমাকান্ত বাবু যে ফার্স্ট স্টার্ট করেছিল, উনি ওনার বলা হয় ওনার টাইম থেকে এই বারকোষের ফল দেওয়া হতো। এটা হচ্ছে ফার্স্ট বারকোষ। দুর্গাবাড়ির দুপাশে দুটো সিঁড়ি দেখতে পেলাম আমরা। একদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে সেখানে সমস্ত স্টোর রুম, আর এক সাইডে এটা হচ্ছে বৈঠকখানা। অপূর্ব সুন্দর, একটু উঠে দেখলাম উপরটা আমরা। আচ্ছা, মানে এরকম ছোট ছোট লাইট 75টা জ্বালানো হয়, আর বড় লাইট জ্বালানো হয় রাত্রিবেলা? রাত্রে কি লাইট জ্বালানো হয়? আচ্ছা, মেটাল দেওয়া হয়। এটা তো খুব দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা। এবার আমরা কালীবাবুর বাড়ির সামনে চলে এসেছি। এটি জনায়ের রাজবাড়ি নামেও খ্যাত। তৎকালীন জমিদার কালীপ্রসন্ন মুখার্জি 1827 সালে এই বাড়িটি স্থাপন করেন। তিনি শিবভক্ত ছিলেন, ফলে বাড়ির সামনে দুটি শিব মন্দির স্থাপন করেন, যেগুলি এ বাড়ির কুলদেবতাও বটে। কালীবাবু তার শিবেদের নামও রেখেছিলেন। একটি শিবলিঙ্গের নাম রাখেন কালীপ্রস্থেশ্বর এবং অন্যটি খোসলেশ্বর। এখানকার ঠাকুর দালানটি ইন্দো ক্যাথলিক নকশায় নির্মিত, যেটি অসাধারণ নির্মাণশৈলী। কালীবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে এই পূজা শুরু করেন। সেই বাড়ির ঐতিহ্যপূর্ণ স্বর্ণালঙ্কারে সেজে উঠেছেন মা। বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার্স দাঁড়িয়ে আছেন মায়ের সামনে। বলি প্রথা বন্ধ হলেও আগেকার প্রথা মেনে এখানে এখন মায়ের সামনে ফল বলি দেওয়া হয়। ঠাকুর কার অন্ন যে কোথায় লিখে রেখেছেন সেটা ঠাকুরই জানেন। এটা ঠাকুরের আশীর্বাদ। আমরা ভাবতেই পারিনি এরকম একটা রাজার বাড়িতে এসে আমরা প্রসাদ পাওয়ার সুযোগ পাবো। সত্যি ভাবলে অবাক লাগে, এই জায়গাটা এক সময় রাজ করত। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, লোক লস্কর সব মিলিয়ে চারিদিকে বিভিন্ন রকম শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে, ঐতিহ্যের ছাপ সুস্পষ্ট। জনায়ের সবচেয়ে বড় যে বাড়ি, সেই বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এবং ঠাকুরের অশেষ কৃপা যে আমরা এখানে প্রসাদ পাওয়ার সুযোগ পেয়েছি। তো বাইরে থেকে কিছু ভদ্রলোক এসছেন, এখানে লোকাল কিছু মানুষজন আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই বাড়ির এখন যিনি স্যার, তার সম্বন্ধে একটু জানবো। খুবই কম বয়স, উনি একজন জাজ মানুষ, কিন্তু মানে রেজিগনেশন যার বড় হয়, অ্যাকচুয়ালি যারা বড় হয় তারা সত্যি মানে মনে প্রাণেই বড় হয়। বাড়ি থেকে দেখে তো অনেক কিছু বোঝা যায় না। প্লিজ আপনারা যদি বলেন আপনারা কোত্থেকে এসছেন। আমি রিসরার দিকে এসেছি, এই কালীবাবুর বাড়ির খুব নাম শুনেছিলাম। হ্যাঁ, আর আজকে জনাইতে এখানে দেখলাম সব থেকে বড় বলা যায় না রাজার বাড়ি। একদম রাজার বাড়ি, রাজার ঘরের লোক কেমন হয় সেটা আজকে আমরা এখানে দেখলাম। একদম। আর মায়ের পুজো, মায়ের ভোগ খেতে আমরা এখানে বসে আছি। আজকে যে এখানে
আমাদের সোহনবাবু আছেন, দেখে মনেই হচ্ছে না ওনার যে পদবী, যে ওনার পোস্ট রয়েছে সেটা দেখে যদি আমরা মানে বলি কি এই একটা বলে যায় না, বড় লোকের বড় কথা। একদম একদম। তো রাজার বাড়ির রাজার ছেলে আজকে আমাদের দেখিয়ে দিলেন, আর এই মাকে দেখে মনে হচ্ছে এটা রাজবাড়ির পুজো। বটেই তো, বটেই তো, খুব ভালো লেগেছে। বটেই। এই প্রসাদ খেতে খেতে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, এই আজকে সবাই বসে আছে প্রসাদ খাচ্ছে। একদম 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 একদম। সোমবাবু নিজে হাত ধরে আমাদের উপরে নিয়ে আসলেন, প্রসাদ গ্রহণ করুন। এক্স্যাক্টলি। ভালো পরিচিত খুব আমাদের আলাপটা, এনার সঙ্গে খুব ভালো। ইনি একটু সিভিল জাজ, আচ্ছা আসানসোলে পোস্টিং আছে শুনলাম। আচ্ছা খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার নাম? বিজয় পান্ডে। কি খাচ্ছিস দিয়া? আজকে কোথায় আমরা? কালীবাবুর বাড়ি। আনএক্সপেক্টেড লাঞ্চ। আমরা এক দাদাকে পেয়েছি, দাদার সঙ্গে কথা বলবো এই বাড়ির সম্বন্ধে। দাদা একটু যদি নিজের পরিচয়টা দেন। নমস্কার, আমার নাম রোহান বাগচি, আমি উত্তরপাড়া থেকে এসেছি। মূলত আমরা এখন আর দেখছি বর্তমানে যখন দুর্গাপুজোগুলি হচ্ছে, আমরা বনেদিয়ানা বা সাবেকি বাড়ির পুজো কোথাও না কোথাও যেন মন টানছে। বারোয়ারি পুজো যেমন আছে, সেরকম সাবেকি আনার পুজো দেখতে মানুষের মন টানে। সেই তাই এই মহাসপ্তমীর দুপুরে আমাদের এই জনাইতে ফিরে আসা। সত্যি কথা, আমাদের মানে আধুনিকতার ছোঁয়ায় পুরো জায়গাটা মুড়ে গেছে, গিয়ে সেই প্রাণটা কোথাও যেন আমরা মিস করি। তো এইসব জায়গাগুলোতে আসলে আমরা যেন নস্টালজিক হয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখুন এই বাড়ির যে দেখছেন, হ্যাঁ, এটা অংশে অংশে আপনি পুরাতনের একটা যেমন মিল পাবেন, সঙ্গে বর্তমানে আধুনিকতা কিভাবে মিল বন্ধন হয়েছে সেটাও আপনারা লক্ষ্য করবেন। একদম এই একদম। দেখুন যারা এখানে এসছে দূর দূরান্ত থেকে, ইয়ং জেনারেশনের ছেলেরাই কিন্তু বেশি আসছে। সত্যি তাই, সত্যি তাই। তার মানে হচ্ছে যে মানুষ কোথাও না কোথাও পুরাতনকে ফেলে দিয়ে না, পুরাতনকে গ্রহণ করে আগামী দিনে এগিয়ে যেতে চাইছে। সারাউন্ডিংয়ের মধ্যে চলে এসেছি, বসার ঘর, জলসা ঘর। তো এই জায়গাটা একটা নস্টালজিক জায়গা, একটা সময় জায়গাটা সে রাজ করতো। কি বলবেন, বর্তমানে 21 শতকে এসে দাঁড়িয়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি থিমের পুজো, সেখানে এই বাড়ির মাহাত্ম্য বা ইতিহাস সম্বন্ধে যদি বলেন মানুষ। দেখুন, থিমের পুজোর নিশ্চয়ই একটি সৌন্দর্য আছে, তাই মানুষ থিম দেখতে যায়, থিম ভালোবাসে। কিন্তু যে কোনো বনেদি বাড়ির পুজো, এটা হচ্ছে সনাতন রীতি একটা, যেটা হয়তো বহু বছর ধরে যেটা চলে আসছে। একটা থিম পুজো যতটা ব্যয়বহুল হয়, একটা বাড়ির পুজো নিশ্চয়ই অতটা ব্যয়বহুল কখনোই হয় না, কিন্তু তার একটা অদ্ভুত আন্তরিকতা আছে, তার মধ্যে অনেক আবেগ মিশে আছে এবং অনেক কিছুই মিশে আছে। যে বাড়ির অনেক ইতিহাস আছে, যদি একটু বলেন। আজ থেকে প্রায় 250 বছর আগে কালীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ভাগলপুরের দেওয়ান ছিলেন, ওনার কাশিতে বাড়ি ছিল বাঙালিটোলাতে, এবং সেখানে ওনার প্রতিষ্ঠিত একটি শিব মন্দির আজও বর্তমান। শ্রীরামপুরে কালীবাবুর ঘাট, যেটি একটি শ্মশান, সেটি কালীবাবুরই প্রতিষ্ঠিত। ইতিহাস বলে যেখানে আজকে সেই ঘাটটা প্রতিষ্ঠিত, সেইখানে একসময় চৈতন্য মহাপ্রভু সেই রাস্তার উপর দিয়ে গেছেন এবং নিকটস্থ একটি মন্দিরে তিনি সেইখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এটাও ঘটনা যে জনাইয়ের মুখার্জি পরিবারের ওপরে শ্রীরামকৃষ্ণদেবেরও আশীর্বাদ বর্ষিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ কথামৃততেও জনায়ের মুখার্জিদের উল্লেখ পাওয়া যায়। কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়ে বলতে গেলে, এবং একাধারে যেরকম উনি ওনার একটা প্রশাসনিক দিক ছিল, ওনার একটা সামাজিক দিক ছিল, সেরকম উনি একজন সাধকও ছিলেন। এবং এই জায়গাতে যেখানে শ্মশান ভূমি ছিল, সেই শ্মশান ভূমিতে তিনি পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠিত করে এইখানেরই সিদ্ধি লাভ করেন এবং দেবীকে দর্শন করেন, এবং দেবী স্বপ্নাদেশ পেয়ে এবং আদেশ পেয়ে তিনি এইখানে দেবী পূজা শুরু করেন। এইখানে যেহেতু মায়ের পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠিত, সেহেতু এখানে মাকে যখন আমরা মা যখন প্রস্তুত হন এবং মা যখন প্রস্তুত হয়ে পাটে ওঠেন, সেই সময় অনেকেই অনুভূত করেন, অনুভূতির মধ্যে তাদের আসে যে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠেছে। অর্থাৎ এইখানে মায়ের একটা বিশেষ মহিমা এবং বহু কাহিনী, বহু লোককথা এই বাড়ির সঙ্গে জড়িত। একটি ঘটনা আমার শোনা, যে আমার বাবার ঠাকুরদাদা শ্রী ভূতনাথ মুখোপাধ্যায়, তিনি অপরাজিতা পুজো হয় বিজয়া দশমীর দিন। এবং অপরাজিতা পুজো কেন করা হয়,
যেখানে দেবীকে বলা হচ্ছে যে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি গৃহে সদা। অর্থাৎ আগেকার দিনে যারা রাজা ছিলেন তারা যখন যুদ্ধে যেতেন তখন তারা দেবীর কাছে বিজয় প্রার্থনা করতেন। অর্থাৎ দুর্গা হচ্ছেন শক্তির স্বরূপ, তিনি হচ্ছেন শক্তির একটা মূর্ত ধারণা, যেখানে অস্ত্র পূজা, আগেকার রাজাদের মধ্যে অস্ত্র পূজাটাও প্রচলিত ছিল। অস্ত্র পুজো কেন করা হতো? যাতে তাদের যুদ্ধে বিজয় লাভ হয়, এবং সেই থেকেই অপরাজিতা পূজা, অর্থাৎ অপরাজেয়, মানে সেই দেবীর যদি পুজো করা হয় তাহলে যিনি সেটা করেন তিনি অপরাজেয় হয়ে ওঠেন। এবং উনি যখন এই অপরাজিতা পূজার অঞ্জলি হাতে করে তুলেছিলেন তখন মা সেখানে উন্মাদিনী বেশে এসে তার হাত থেকে ফুল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। সেটা এই ঠাকুরদালানের ঘটনা, যতটুকু আমাদের শোনা। এবং তখনকার দিনে লেঠেররা তাকে ধাওয়া করে, এবং লেঠেররা ধাওয়া করে কিন্তু তার হদিশ করতে পারে। এবং তারপর থেকে এটা আমাদের ধারণা বলুন, বিশ্বাস বলুন, যে মা দুর্গা স্বয়ং এসে এখানে অপরাজিতা পূজা গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রজন্মের একজন শরিক হিসেবে কেমন লাগছে যে দূর দূরান্ত থেকে মানুষ এই জনাই বাড়িতে আসছে পুজো দেখতে, কেমন লাগছে? দেখুন, এখানে পালা সিস্টেমে পুজো, এবং এবারে এই পালাটা আমার। এবং এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এটা আমাদের নিজেদের জন্য যে পুজোটা করা বা নিজেদের বাড়ির পুজো হিসেবে যে করা সেটা কিন্তু না। এইখানে যে পঞ্চমুণ্ডির আসন আছে এবং দেবীর আসন আছে সেটার সঙ্গে বহু মানুষের মানে আবেগ বলুন, ধর্মবিশ্বাস বলুন জড়িত। সুতরাং সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এবং সেই তার থেকে উৎসাহ গ্রহণ করে আমরা চাইব যে এই পুজোকে চালিয়ে যেতে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কুমার শোভন মুখোপাধ্যায়। আপনি কত নম্বর জেনারেশন? আমি কালীপ্রসাদ মুখোপাধ্যায় সপ্তম উত্তরসূরি। যে একটা রাজা বা জমিদার মানে সেখানে আমোদ প্রমোদ বিলাসিতা, এইটা একটা মানে মানুষের ধারণার মধ্যে সততই চলে আসে। কিন্তু এই পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে যে ধরুন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন দ্বারকানাথ ঠাকুরের সমসাময়িক। সেই সময় উনি কিন্তু শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন, উনি একজন সলিসিটার ছিলেন। আপনাদের পূর্বপুরুষ সেই শিক্ষার ধারাটা আজকেও আপনারা সেরকমভাবেই বর্তমান রেখেছেন? বর্তমান রেখেছি বলতে পারছি না, চেষ্টা করছি, প্রয়াস করছি। এক্স্যাক্টলি। আর স্যার একটু যদি আপনারা বলেন যে কবে থেকে পুজো স্টার্ট হয় এবং কী দিন কী কেমনভাবেই পালন করা হয়? স্বাভাবিকভাবে প্রতিপদাদি কল্পারম্ভে হয়, প্রতিপদ থেকে চণ্ডীর ঘট বসে। আচ্ছা। এবং প্রতিপদ থেকে চণ্ডীর ঘট বসার পরে চণ্ডী পাঠ হয়, তারপরে ষষ্ঠীতে বেলতলায় বোধন হয়। এবারে তো পঞ্চমীর দিন বিকালে বোধন হলো, ষষ্ঠীতে আমন্ত্রণ অধিবাস হলো। হ্যাঁ, তো এইভাবেই দুর্গাপূজা হয়। অষ্টমীতে সন্ধি পূজা হয়, এবং বিজয়া দশমীর দিনে অপরাজিতা পূজা হয়, বেড়া অঞ্জলি হয়। বেড়া অঞ্জলিটা কেমন? বেড়া অঞ্জলিটা হচ্ছে ধরুন দেবীর বিগ্রহকে প্রদক্ষিণ করতে করতে। আচ্ছা, এটাও মনে হয় কোথাও হয় না? অনেক জায়গায়। স্যার একটু আমরা ওই জায়গাগুলো কি দেখতে পারি যেখানে ওই পঞ্চ আসন? তারপর আচ্ছা, এখানেই? আচ্ছা, এখানেই। আচ্ছা। একটা সময় এটা গুপ্তধনের ঘর ছিল। গুপ্তধনের ঘর, লোহার সিন্ধুক। একটা সময় হয়তো এখানে হিরে জহরত মোহর রাখা থাকতো। কথিত আছে এখান থেকে যখন সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যেত, আক্রমণ হতো তখন বাড়ির মেয়েরা প্রয়োজন পড়লে এখান থেকে পেছনে সরস্বতী নদী হয়ে বজরা করে পালিয়ে যেতে পারতেন। সবই আত্মরক্ষার ব্যবস্থা, এটাই আর কি। আগত সমস্ত দর্শনার্থীরা কুমারকে ঘিরে ধরেছেন, তিনি কাউকে নিরাশ করছেন না। এখন আমরা বিখ্যাত বাজার বাড়ির সামনে। এটাও একটি মুখার্জি বাড়ি, এটিও প্রায় 250 বছরের বেশি পুরনো একটা পুজো। আচ্ছা, উপস্থিত হয়েছে।
সাপ এবং কৃষ্ণদেবের উপোস। এখানে প্রায় প্রতি বাড়িতেই শিব মন্দির আছে, সঙ্গে বলির ব্যবস্থা। গাঙ্গুলি বাড়িতে ঢুকছি আমরা, কত্তার বাড়ি থেকে। চলো। এখানেও এক চালাতেই মা পুরো পরিবার নিয়ে বিরাজ করছেন, পারিবারিক ঐতিহ্য মেনেই অপরূপ সাজে সজ্জিত মা। সামনে যে সিংহাসনটি, সেটিতে গণেশ ভগবান বিরাজ করছেন, ঠাকুরের পায়ের খড়ম রাখা আছে এখানে, সঙ্গে ধূপদানি। আমরা আরও একটি মুখার্জি বাড়ির সামনে হাজির হয়েছি। এটি জনাইয়ের আদি মুখার্জি বাড়ি নামে খ্যাত জায়গাটা। সামনে আমরা শীতলা মায়ের মন্দির দেখতে পাচ্ছি। বৈশাখ মাসে এই মন্দিরে পুরো এলাকা থেকে সকলে জল ঢালেন, তারপর পুজো হয়। পুরো পুজোটাই মহিলাদের দ্বারা পরিচালিত। এটিও প্রায় 350 বছরের পুরনো পুজো, সেই বহু প্রাচীনকালের অনেক ঐতিহ্য বহন করে চলেছে। সুন্দর সারাউন্ডিং, বেলতলা বাক্সা বিএন বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, আর হচ্ছে এটা ঠাকুর বাড়ি। এবার আমরা চলে এসেছি বাক্সাতে, বাক্সার চৌধুরী বাড়ি ও রাসমঞ্চের সামনে। জনাইয়ের বাক্সার একটি খুব বিখ্যাত বাড়ি। এই বাড়িও অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। অ্যাকচুয়ালি এই বাড়িটা সকলের মুখে মুখে রাসবাড়ি নামে পরিচিত। ঈশ্বর রূপনারায়ণ চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই প্রতিমা নির্মাণ করেছিলেন এবং এই বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ ফলে দেবী দুর্গার কাঠামোতে রাধা গোবিন্দজি বিরাজ করেন। তাছাড়া এই বাড়ির আরও একটি বিশেষত্ব হলো এই বাড়ির দুর্গা প্রতিমা চতুর্ভুজা এবং দেবী দুর্গার বাহন সাদা রঙের। একটু ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব কাঠামোর বাঁ দিকে ভগবান কৃষ্ণ আর ডান দিকে শ্রীরাধার মূর্তি দেখা যাচ্ছে, আর ঠিক অপর দিকটাতে ভগবান বলে মহেশ্বর। এ বাড়িতে বলির প্রথা আছে, তো শাক্ত এবং বৈষ্ণব মতে এ বাড়িতে পুজো হয়। রাধা এবং কৃষ্ণ দেখতে পাবেন, দুটো থান দিয়ে গার্ড করা আছে। বলো যেটা জানো বলো, এটা বলি হবে তখন উনি দেখতে পাবেন, ওনাদের দুজনকে আলাদা। বাড়ির কুলদেবতার দোল মঞ্চ, দোলের সময় ঠাকুর রাধা মাধবজি এটা করেই দোল মঞ্চে যান, এটা ঝুলনো করা হয়। কৃষ্ণের জাতির উৎসব, রাজযাত্রা, জন্মাষ্টমী সবই খুব ভালো করে পালন করা হয়। দোলযাত্রা উৎসবটা অনেক বড় করে হয়। এখানে খুব ধুমধামের সঙ্গে দোল উৎসব পালন হয় এবং খুব বড় মেলা বসে এই মাঠটাতে। তো সুতরাং কখনো যদি সুযোগ হয় দোলের সময় যদি এখানে আসা যায় তাহলে এই জায়গায় এসে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। দুর্গা মন্দিরের ঠিক জাস্ট পেছনেই রাধা গোবিন্দজির মন্দির। এখানকার রাসযাত্রা বিখ্যাত, ওই সময় প্রচুর উৎসব হয়। হ্যাঁ, দোল উৎসব। হ্যাঁ, গাল ছুঁয়ে আবার রেখে দেন ওখানে, সন্ধ্যাবেলা আবার আমরা এখন জনাইয়ের সবচেয়ে প্রাচীনতম দুর্গা মন্দিরের সামনে উপস্থিত হচ্ছি। এটি হচ্ছে বাক্সার মিত্রবাড়ি। মিত্রবাড়ির রঘুনাথজির মন্দিরের সামনে আমরা। শুরুতে দেখে আমাদের ভুল হতে পারে যে আমরা দক্ষিণেশ্বরে আছি না অন্য কোথাও। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের মন্দিরের বহু বছর আগে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। রানী রাসমণি সরস্বতী নদী দিয়ে যাওয়ার সময় এই মন্দিরটি দেখেন এবং এর আদলে দক্ষিণেশ্বরের মন্দির গড়েন। মিত্রবাড়ির দুর্গা মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবার আমরা।
এখানকার দুর্গা মন্দিরটি জমিদার পরশুরাম মিত্র তৈরি করেন। এখানে মায়ের সমস্ত গয়নাই অরিজিনাল, সবই এই বাড়িরই। এখানকার দ্বাদশ শিব মন্দিরও খুবই জনপ্রিয়। শ্রী ভবানীচরণ মিত্র 1780 সালে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। ঠিক এমনই শিব মন্দির দক্ষিণেশ্বরেও দেখা যায়। এখানে একটি শ্মশানও আছে। এর পাশ দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে। প্রতি চৈত্র মাসে সংক্রান্তিতে এখানে খুব বড় করে মেলা হয়। এবার যে জায়গাটাতে আমরা প্রবেশ করছি এই বদ্যি মাতার মন্দির। জয়নায়ের বদ্যি মাতার মন্দিরও খুবই একটা প্রসিদ্ধ জায়গা। তো আমাদের সকলের প্রশ্ন জাগতে পারে মনে, যে মন্দিরের নাম বদ্যি মাতার মন্দির কেন রাখা হলো। কথিত আছে বহু প্রাচীনকালে যখন চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হয়নি, তখন কোনো মানুষ অসুস্থ হলে তাকে এই দেবীর কাছে আনা হতো এবং মা স্বপ্নে যা ওষুধ দিতেন সেটা খেয়েই সেই রোগী সুস্থ হয়ে যেতেন। তো সব মানুষের এখানে এসে রোগ মুক্তি হতো বলেই এই মা বদ্যি মাতা হিসেবেই পরিচিত। এখন আমরা যে বাড়ির সামনে উপস্থিত হচ্ছি সেটি বাক্সা সিংহ বাড়ি। এই বাড়ির স্বনামধন্য সন্তান কালীপ্রসন্ন সিংহ। এই বাড়িটিও প্রায় 300 বছরের বেশি পুরনো। চলুন ভেতরটা আমরা ঘুরে দেখি। এই বাড়িটি বানিয়েছিলেন শান্তিরাম সিংহ। ওনার পূর্বপুরুষ কালীপ্রসন্ন সিংহের বিখ্যাত বই হুতুম প্যাঁচার নকশা। মাত্র 29 বছরের জীবনকালে তিনি সাহিত্য ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রিয় ছাত্র ছিলেন এবং বিধবা বিবাহের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। 19বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য আন্দোলনে তিনি একজন সক্রিয় সমর্থক ছিলেন। সময় জায়গাটা রাজ করত। দেবীর কাঠামোতে বিজয়াকেও দেখা যাচ্ছে। এক চালাতে অপরূপ সুন্দর দুর্গা প্রতিমা। বাড়িটা ক্রমশ কালের অতলে হারিয়ে যাচ্ছে। জনাইটা যেহেতু একটা সময় জমিদারি এলাকা ছিল, তাই এখানকার জমিদারদের কিছু বিশেষ খাবার ছিল। তো সেই সব খাবার জনাই আসলে অবশ্যই ট্রাই করতে হবে। জনাইয়ের মনোহরা জগৎ বিখ্যাত। মনোহরা যে তৈরি করেছে আগে, সেটা কেউ বলতে পারবে না কে তৈরি করেছে। মনোহরা জনাই ছাড়া আপনি কোথাও পাবেন না। আমলে আগে তো জমিদারদের এলাকা এটা জমিদারদের যখন আগে ছানা নিয়ে বাড়িতে কাজ হতো, এবার পাক করতে হতে জমিদারের কাজ এসে যায়, তখন বলেছে 1 সপ্তাহ বাদে আমি ফিরব। কারিগরের মাথায় কীভাবে সন্দেশটা রাখবে, এমনি সন্দেশ আমরা 1 সপ্তাহ থাকবেন, ডালা করে চিনি পোলায় ডুবিয়ে রেখে দেয়। এই মনোহরা 1 সপ্তাহ ওপর থাকবে ফ্রিজের বাইরে। ঠিক আছে, যখন রাজা ছিল তখন খাওয়ালো, খেয়ে বললো মন হরণ হয়ে গেছে, সেই থেকে নাম হয়ে গেছে মনোহরা। তো জনাই আসলে অবশ্যই এখান থেকে মনোহরা ট্রাই করতে হবে। বড় বোদে এখানকার ফেমাস মনোহরা। অনেকে দেখবেন এটা ধরে খেয়ে নেয়, কিন্তু মনোহরা খাওয়ার নিয়ম হচ্ছে উপরে এই যে চিনি পোলাপটা দেওয়া আছে, এটাকে আস্তে করে ছাড়িয়ে ফেলে দিয়ে তবে অরিজিনাল মনোহরা টেস্টটা বুঝতে পারবে। অনেকে সমেত চিনি সমেত খায়, অনেকে চিনি ছাড়িয়ে খায়। আর আরও একটা ফেমাস আছে এখানকার, সেটা হচ্ছে 1 টাকার চপ। তো এটাও খুব ফেমাস জনাই বাজারের কাছে আসলে। এই চপের দোকান থেকে আপনারা ট্রাই করতেই পারেন। আজকের দিনে দাঁড়িয়েও কী করে যে 1 টাকা দিয়ে সমস্ত জিনিসপত্র এনারা দেন, অবাক কাণ্ড। তো আমরা আশা করব এই ভিডিওটা ভালো লেগেছে এবং দুর্গাপুজোর সময় একটু অন্যরকমভাবে বনেদি পুজোর প্ল্যান করতেই পারি। একটা আউটিং হয়ে যাবে সারাদিনের প্রোগ্রাম। তো পুজো খুব ভালো কাটুক সকলে। দেবী দুর্গা সকলের বিপত্তি নাশ করুন, সকলের জীবন খুশিতে ভরে তুলুন।